ঠিক আছে, এই দেখেন। আচ্ছা, আপনারা যে ইয়াটা চুজ করবেন, ঠিক আছে, যে মানে ফার্স্টে এখন আপনারা যে বলছেন স্যার টপিক কি চুজ কি, সেটা অপশনটা দেন, তাই না? তো এখন এটাই হচ্ছে এখানে এই যে টপিক্সটা কীভাবে কি চুজ করবেন সেখানে যে এটা বলা আছে, এই জন্য আবার আপনাদেরকে এটা রিভিউ করাচ্ছি, ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে ব্রড প্রবলেম এরিয়া, ফার্স্ট অফ অল আপনি যে বললেন না স্যার টপিক কি, হোয়াট উইল বি ইয়োর টপিক্স, তাই না? সো টপিক উইল বি বেসড অন ইয়োর কি ব্রড প্রবলেম এরিয়া। ফার্স্ট অফ অল আপনাকে একটা ইস্যু বা একটা প্রবলেম বের করতে হবে যে অ্যাকচুয়ালি ব্রড প্রবলেমটা কোথায়। যেরকম আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে পাঠাও কি করছে, পাঠাও কি জিনিসটা বের করছে, পাঠাও চিন্তা করছে যে প্রবলেমটা কি, ঢাকা শহরে কমিউনিকেশন মানে ট্রান্সপোর্টেশনটা অনেক বড় কি একটা প্রবলেমেটিক। সো ট্রান্সপোর্টেশনটা যেহেতু প্রবলেমেটিক, তো এখানে দেখা যায় বাসে অনেক ভিড় ধাক্কাধাক্কি, অনেক সময় লাগে। সো আমরা দ্রুততম সময় পৌঁছানোর মতো একটা ওয়ে কী হইতে পারে, রাইড শেয়ার, মানে মোটরসাইকেল। বাট মোটরসাইকেল সবাই তো চালাতে পারে না, সবাই মোটরসাইকেল চালাতে পারে বা সবাই মোটরসাইকেল ওনও করতে পারে না। তো সেই ক্ষেত্রে যেহেতু সবাই মোটরসাইকেল ওন করে না, এই জিনিসটাকে কমার্শিয়ালাইজেশন কীভাবে করা যায়। তো এই যে মোটরসাইকেলের যে রাইড শেয়ারটা আছে সেটাকে তারা চিন্তা করলো যে কীভাবে এটাকে কমার্শিয়ালাইজ করে জিনিসটা সবার উপকারে আনা যায়। তো এটা কি কম্পারেটিভলি ভাড়া কম হবে, দ্রুত তাড়াতাড়ি যাওয়া যাবে, রাস্তা কম লাগবে, জায়গা কম লাগবে, তাই না? তো যেটার কারণে তারা একটা ব্রড প্রবলেম আইডেন্টিফাই কী করলো যে মানুষের কমিউট করাটা অনেক বড় প্রবলেম ছিল। অ্যান্ড এটাতে আরেকটা সমস্যা কি, যে খোঁজাটাও একটা সমস্যা, তাই না? যে আপনি খুঁজবেন পাবেন কি না, কই আছে না আছে। সেক্ষেত্রে তারা কী করলো, অ্যাপ ভিত্তিক নিয়ে আসলো জিনিসটাকে, অ্যাপ বেসড, যাতে এটা খোঁজাটা আপনার জন্য ইজি। এখন আপনি চিন্তা করছেন আমি এখান থেকে এখানে যাবো, সেখানে আপনাকে ভাড়া দেখাই দেবে, ভাড়া নিয়ে মোলামুলি করতে হবে না, আপনার বার্গেন করতে হবে না যে না ভাই 200, না ভাই 250 টাকা দিয়েন 200, এরকম কোনো একটা ফিক্সড রেট থাকবে। হ্যাঁ, ন্যায্য মূল্য থাকবে, অ্যাকর্ডিং টু টাইম অনুযায়ীভাবে আপনার প্রাইস ফিক্স হয়ে যাবে, আপনি এটা নিয়ে বার্গেন করার কিছু নাই, আপনি ওটা পে করে চলে যাবেন, সে আপনার এখানে লোকেশন মতো চলে যাবে। তাহলে বুঝতে পারছেন যে ব্রড প্রবলেম এরিয়াটা কি, সেরকম একটা ব্রড প্রবলেম এরিয়া আপনাদেরকে বের করতে হবে। বুঝছেন ব্যাপারটা? বিকাশ কি করছে, বিকাশ কিভাবে বের করছে, বিকাশ বের করে নিয়ে আসছে। বিকাশ দেখছে যে ক্ষুদ্র টাকা 500, 1000, 300, 200 এই টাকা পাঠানোর জন্য, এটা তো ব্যাংকের মাধ্যমে পাঠানো যায় না, পাঠানো যায় না। তার মানে এটা যদি আমরা মানুষের হাতে হাতে এটা একটা যদি করতে পারি, যে মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা যেন ব্যাংকে যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি ইন্টারনেট সুবিধা থাকলে, হাতের মোবাইলে থাকলে, এখন আপনি চাইলে তো 50 টাকাও পাঠাতে পারবেন না কাউকে। ব্যাংকের মাধ্যমে কি 50 টাকা পাঠানো যায় না। তার মানে এই যে ক্ষুদ্র যে ফাইন্যান্সটাই, যে ক্ষুদ্র যে অ্যামাউন্টগুলো, এগুলোও যাতে অ্যাকোমোডেট করা যায়, তারপরে বিভিন্ন পেমেন্টস ইয়াতে। তো তারা চিন্তা করলো কি, আমরা যদি ব্যাংকটাকে মোবাইলে অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে পারি স্মল অ্যামাউন্টে, সেক্ষেত্রে আমরা কি অনেক সাকসেসফুল। আসলে তো তারা সাকসেসফুল, আর মোটামুটি বিকাশ সবাই কম বেশি ইউজ করে, সেটাই তো। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকাশটা এটা, তাহলে ব্রড প্রবলেম এরিয়াটা বুঝতে পারছেন, যে টাকা লেনদেনের যে অসুবিধাটা ছিল, আগে কি ব্যাংক হইতো, ব্যাংকে ছাড়া সম্ভব ছিল না, আদারওয়াইজ নাহলে মানুষের মাধ্যমে পাঠাইতে হইতো, ঝামেলা ছিল, হুন্ডি করতে হইতো, এটা সেটা, এটা কি এটা কি হ্যাসেল ছিল। এখন এই জিনিসটাকে কী করা হয়েছে, অনেক সহজ করে ফেলা হয়েছে, তাই না? রিস্ক ফ্রি করা হয়েছে, টাকা মাইর যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে মানুষের মাধ্যমে পাঠাইতাম যে ভাই আমার মা বাবাকে এই টাকাটা পাঠাই দিয়েন, একজন লোকের মাধ্যমে। এখন কি এটা দরকার আছে? তাদের মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারেই চলে যাবে টাকা, ওটা তারা যে কোনো একটা ক্যাশ আউট পয়েন্ট থেকে উঠাই নেবে। সহজ না বিষয়টা? সেফ, সহজ, রিস্ক ফ্রি, তাই না? তাহলে আপনি একটা কি করলেন, ওই যে টপিক্সের কথা যেটা বললেন, যে আপনি একটা ব্রড প্রবলেম এরিয়া বের করলেন। ব্রড প্রবলেম এরিয়া বের করার পর আপনি কি করলেন, প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং করলেন, তাই না? যে আপনি একটা ফার্স্ট প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং করলেন, যে এই ব্রড প্রবলেম এরিয়া রিলেটেড আমি কি দুইটা প্রবলেম আইডেন্টিফাই করলাম না? একটা কি ছিল, কি মানুষের যাতায়াত যোগাযোগ ব্যবস্থাটা খুব সমস্যা ছিল, সহজে যাওয়া যেত না, সিএনজি দাঁড়ায় থাকতো, সিএনজি উল্টাপাল্টা ভাড়া চাইতো, মিটারে যাবে না, হ্যান ত্যান। এখন কি আর এগুলো আছে? এখন সিএনজি মিটারে না গেলে আপনি পাঠাওতে যান, উবারে যান, অন্য কিছুতে যান, সুযোগ সুবিধা, তাই না? তাহলে ব্রড প্রবলেম এরিয়াটা বের করলাম। এই প্রবলেম এরিয়া রিলেটেড আপনাকে ফার্স্টে ডেটা গ্যাদার করতে হবে। ডেটা গ্যাদার করার জন্য আমি যেটা বলছিলাম, বিভিন্ন এক্সপার্টসের সাথে কথা বলেন, বিভিন্ন আর্টিকেল পড়েন, জার্নাল পড়েন, নিউজ পেপার, ট্রেড রিপোর্টস, এই রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাকে কি বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? এটা বের করে নিয়ে আসার পরে তারপর আপনাকে কি করতে হবে, লিটারেচার রিভিউ আর কি, দ্যাটস হোয়াট ইজ ইউর পার্ট অফ কি লিটারেচার রিভিউ। ডেটা গ্যাদারিং করার পরে সেখান থেকে আপনাকে আরও 5টা বিগত সময় 3-4 বছরের ডাটা ঘাটতে হবে, ঘাটার পরে লিটারেচার রিভিউ করবেন। তারপরে এখান থেকে ফাইনালি ইউ উইল চুজ আ কি প্রবলেম ডেফিনেশন। প্রবলেমের একটা অ্যাকচুয়াল প্রবলেমটা কি, একটা তো আছে ব্রড প্রবলেম,
বাট অ্যাকচুয়াল ওই প্রবলেমটাতে আসতে হলে এই যে এই প্রবলেম ডেফিনেশন আসতে হলে আপনাকে কী করতে হবে, প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, করে আপনাকে ফাইনালি ইউ হ্যাভ টু কাম টু কি ডেফিনেশন। প্রবলেম ডেফিনেশন বের করে সেটা করার পরেও যে আমরা যেটা করবো, আমাদের কাজটা কী হবে, দ্য রিসার্চ প্রপোজাল। বুঝছেন ব্যাপারটা? সো উই উইল বি ফাইন্ডিং দ্য হোয়াট, উই উইল বি ফাইন্ডিং দ্য রিসার্চ, মানে উইল বি ডুইং দ্য রিসার্চ প্রপোজাল। ওই রিসার্চ প্রপোজালের উপরে আপনি কী দিবেন, ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস অ্যান্ড ইথিক্যাল ইস্যুস। ওই যে রিসার্চ প্রপোজালের পর আমি বলছি না যে আপনি কী পাবেন, ওইটার উপরে আপনার একটা ম্যানেজারিয়াল ইমপ্লিকেশন দিতে হবে, যে এই প্রবলেমটার উপরে মানে একটা কোম্পানি কী কী পদক্ষেপ নিতে পারে, কী কী করতে পারে তারা, তাই না? তো আমি এই জিনিসগুলো পেয়েছি বা এই ডাটাগুলো আছে, এই জিনিসটা যদি রিসার্চ করার পরে যে রেজাল্ট আসবে এটা বেস করে তারা এই উদ্যোগ বা এই জিনিসগুলো করতে পারে। বুঝতে পারছেন? এই চারটা তো আমরা অলরেডি দেখছি, তাই না? অবজারভেশন, ব্রড এরিয়া অফ রিসার্চ, ইন্টারেস্ট আইডেন্টিফাইড, প্রবলেম ডেফিনেশন, প্রিলিমিনারি ডেটাকে দেখছি না? তার মানে কি, যে ফার্স্ট এটা হচ্ছে অবজারভেশন, মানে কি ব্রড এরিয়া অফ রিসার্চ, সেকেন্ডটা হচ্ছে প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং, থার্ড একটা প্রবলেম ডেফিনেশন, 4 নাম্বার হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, 5 নাম্বার জেনারেশন অফ হাইপোথিসিস, 6 নাম্বার হচ্ছে সাইন্টিফিক রিসার্চ ডিজাইন, তারপর ডেটা কালেকশন, ডিডাকশন, রিপোর্ট রাইটিং, রিপোর্ট প্রেজেন্টেশন। এবার আসেন আরেকটু আমরা ডিটেলসে আলোচনা করবো ব্যাপারটাকে, ঠিক আছে? তো এই জিনিসটা তো আমরা অলরেডি দেখে আসছি, তাই না? তো এখন দেখেন আরও কি, ব্রড প্রবলেম এরিয়া। দ্য ব্রড প্রবলেম এরিয়া রেফার্স টু দ্য এন্টায়ার সিচুয়েশন ওয়্যার দেয়ার ইজ আ পসিবল নিড ফর রিসার্চ অ্যান্ড প্রবলেম সলভিং। তার মানে কি, ব্রড প্রবলেম এরিয়াটা কি বলতেছে, যে এটা একটা এন্টায়ার সিচুয়েশনকে বলতেছে ওয়্যার দেয়ার ইজ আ পসিবল নিড ফর রিসার্চ অ্যান্ড প্রবলেম সলভিং। আমরা কিন্তু বলছি ব্রড প্রবলেম এরিয়া কি, যেখানে একটা রিসার্চ দরকার আছে বা দে নিডস আ কি সলিউশন। ইফ দের ইজ নো প্রবলেম দের ইজ নো নিড অফ রিসার্চ। তার মানে একটা ব্রড প্রবলেম এরিয়া হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে একটা পসিবল নিড অফ রিসার্চ আছে এবং প্রবলেম ক্যান বি সলভড ইন দ্যাট সিচুয়েশন। বুঝা গেছে? দ্য স্পেসিফিক ইস্যু মাইট পার্টেন টু, দেখেন কি কি হইতে পারে, প্রবলেমস কারেন্টলি এক্সিস্টিং ইন অ্যান অর্গানাইজেশনাল সেটিং দ্যাট নিড টু বি সলভড। মানে একটা অর্গানাইজেশনাল সেটিংয়ে প্রবলেম থাকতে পারে, সেটা সলভ করতে হতে পারে, সেটা আপনার কী হতে পারে, ব্রড প্রবলেম এরিয়া। এটাই কিন্তু আপনার টপিক। এই যে ব্রড প্রবলেম এরিয়া যে বলতেছেন না স্যার টপিক কি, এই ব্রড প্রবলেম এরিয়াটা বের করাটাই হচ্ছে আপনার টপিক, ওটা আপনার নিজেকে বের করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমি এই জিনিসটাকে আবার পড়াচ্ছি জিনিসটা আপনাকে। এরিয়াস দ্যাট আ ম্যানেজার বিলিভস নিড টু বি ইমপ্রুভড। এরিয়া মনে করতে পারে এখন আমার অর্গানাইজেশনাল পারফরমেন্স বাড়াইতে চাইতে পারি, এমপ্লয়ি পারফরমেন্স বাড়াইতে পারি, তাই না? তো কোন কোন জিনিসগুলো ম্যানেজার বাড়াইতে যেতে পারে, তো দ্যাট উইল বি ইয়োর কি ব্রড প্রবলেম এরিয়া। বুঝতে পারছেন? কনসেপচুয়াল অর থিওরিটিক্যাল ইস্যু দ্যাট নিডস টু বি রিসার্চ টু আন্ডারস্ট্যান্ড সার্টেন ফেনোমেনা। কোনো কনসেপচুয়াল অর কি থিওরিটিক্যাল ইস্যু হতে পারে। এখন আপনি দেখতেছেন যে সব মানুষই, ওই যে আমরা পড়ছিলাম যে অল হিউম্যান বিংস আর কি মর্টাল, অল মেন আর মর্টাল, মানে মানুষ মানে অল হিউম্যান বিংস আর মর্টাল, মানে মানুষ মানে কি মরণশীল। তাহলে অল মেন, যেহেতু পুরুষরা মানুষ, তো তারাও অল মেন উইল কি ডাই। তো এরকম কোনো কনসেপ্ট বা থিওরিটিক্যাল ইস্যুকেও আপনি কি করতে পারেন, টেস্ট করতে পারেন। ভিডিওটা তো হচ্ছে, রাইট? সো ইউ ক্যান ডু দ্যাট। বুঝতে পারছেন? সাম রিসার্চ কোয়েশ্চেন্স দ্যাট আ বেসিক রিসার্চার ওয়ান্টস টু অ্যান্সার এম্পেরিক্যালি মানে সাইন্টিফিক ওয়েতে, ব্যাকড আপ উইথ ডেটা। তো আপনি এমন দেখালো যে কিছু রিসার্চ কোয়েশ্চেন্স আছে যেটা আপনি অ্যান্সার করতে চান উইথ কি প্রোভাইডিং ডেটা। আপনি তো জানেন যে ট্রেনিং দিলে এমপ্লয়ি কি পারফরমেন্স কিছুটা হলেও বাড়বে, কিন্তু সেটা কতটুকুন বাড়বে, কেমনে বাড়বে, কি কি এখানে আছে, এটা আপনি একটা ডেটা কালেকশনের মাধ্যমে একটা সাইন্টিফিক রিসার্চ করে আপনি এটাকে অ্যান্সার করতে পারেন। বুঝতে পারছেন? এক্সাম্পলস হেডেক প্রবলেম কারেন্টলি কি দেখেন, আর জেনারেল ম্যানেজার রিসিভস কমপ্লেন্টস ফ্রম সুপারভাইজারি ম্যানেজার্স দ্যাট দেয়ার সাবঅর্ডিনেটেড স্টাফ ইজ নট পাংচুয়াল ইন অ্যাটেন্ডিং অফিস। তাহলে কি বলতেছে দেখেন, যে সাবঅর্ডিনেট স্টাফ যারা আছে তারা পাংচুয়াল না ইন অ্যাটেন্ডিং কি অফিস, রাইট? ঠিক কি না? তো তারা যেটা করতেছে যে তারা টাইম মতো এমপ্লয়িরা অফিসে আসতেছে না, তো সেটা একটা কি সমস্যা। ফ্রম সাচ স্টেটমেন্টস দ্য জেনারেল ম্যানেজার বিকামস অ্যাওয়্যার দ্যাট এ পাংচুয়ালি রিলেটেড প্রবলেম এক্সিস্ট। তার মানে সময়ে টাইম মতো আসা নিয়ে এরকম একটা সমস্যা অর্গানাইজেশনে এক্সিস্ট করতেছে, রাইট? পুয়ার পাংচুয়ালিটি ইজ আ সিমটম, whereas the true underlying problem may not be known. Research investigation is required to identify the problem and then fix it. তাহলে যে পুয়ার যে পাংচুয়ালিটি, পাংচুয়াল না, মানুষ
মানে সময় জ্ঞানটা ঠিকভাবে রাখতেছে না, টাইমলি তারা কি অফিসে আসতেছে না। সো এরকম একটা প্রবলেম রিলেটেড এক্সিস্ট করতেছে, এবং কেন করতেছে এই জিনিসটা, প্রবলেমটা রিজনটা কি বের করার জন্য আপনি একটা রিসার্চ করলেন। ওই মানুষকে বিভিন্ন কোয়েশ্চেন করবেন, কেন আসতেছেন না, কেন, কী কী সমস্যা, ওই যে আমরা দেখাইছিলাম না আগের বার কীভাবে কোয়েশ্চেন করা যায় এরকম। সিচুয়েশন রিকোয়ারিং ইমপ্রুভমেন্ট, দেখেন, if the company has already implemented measures to ensure punctuality and some complaints of poor punctuality continue to come in, then it is obvious that the policies are not bringing the full results. দেখা গেল যে আপনি কিছু মেজার পাংচুয়ালিটি মেয়ার করার জন্য, যে আপনি টাইম মতো না আসলে বেতন কাটা হবে, 3 দিন লেট হলে 1 দিন অ্যাবসেন্ট, বুঝছেন, এরকম মেজার্স নেওয়ার পরেও দেখা গেল যে আপনার পুরোপুরি পাংচুয়ালিটিটা ইমপ্রুভ হইল না, স্টিল দেয়ার আর সাম কমপ্লেন্টস। তখন আপনাকে বের করতে হবে যে আরও কি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মেইন রিজন, কোন রিজনটার কারণে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। থ্রো রিসার্চ সাচ পলিসিস অ্যান্ড প্রসিডিউরস নিড টু বি রিডিফাইন্ড। তার মানে এটা করে দেখলেন যে আপনি ডিসিপ্লিন পলিসি চেঞ্জ করেও কোনো লাভ হচ্ছে না, স্টিল মানুষ অ্যাবসেন্ট দিচ্ছে, তাহলে আপনাকে বের করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ওয়্যার ইজ দ্য প্রবলেম। তো যেরকম দেখেন, কনসেপচুয়াল ইস্যু দ্যাট নিডস টু বি রিসার্চ, রিসার্চার মে আন্ডারটেক বেসিক রিসার্চ টু স্টাডি দ্য ফেনোমেনন অফ পাংচুয়ালিটি সো অ্যাজ টু ডিফাইন দ্যাট কনসেপ্ট ইন প্রেসাইজ টার্মস। তার মানে আগে তাকে কি করতে হবে, তখন ওই যে আপনি এটা একটা ব্রড প্রবলেম এরিয়া পেলেন, ব্রড প্রবলেম এরিয়াটা কি, এমপ্লয়িরা টাইম মতো অফিসে আসে না, এটা একটা সমস্যা। এটা সমস্যাটা কোথায়, এটা রিজনটা কি, এটা আমাদেরকে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সেটা কীভাবে, রিসার্চের মাধ্যমে। ফার্স্টে আমি কিছু পলিসি চেঞ্জ করলাম, পলিসি চেঞ্জ করার পরে দেখলাম তাও স্টিল দেয়ার আর সাম কমপ্লেন্টস, পুরোপুরি জিনিসটা সলভ হচ্ছে না। তো তখন আপনি মে আন্ডারটেক বেসিক রিসার্চ টু স্টাডি দ্য ফেনোমেনন অফ পাংচুয়ালিটি সো অ্যাজ টু ডিফাইন দ্যাট কনসেপ্ট ইন প্রেসাইজ টার্মস। তখন এটাকে আপনি আরও পাংচুয়ালিটির জন্য যে পড়াশোনা শুরু করলেন, যে পাংচুয়ালিটি নিয়ে কারা কারা কাজ করছে, তারা কী কী এই জিনিসটা নিয়ে পাইছে, বিভিন্ন প্রিভিয়াস জার্নালস, আর্টিকেলস, ঠিক আছে, যারা এই পাংচুয়ালিটি নিয়ে, কারণ টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু অনেক ইস্যুজ আছে, অনেক কথাবার্তা আছে। সো এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে পড়া শুরু করলেন, বুঝছেন, কীভাবে টপিকে চুজ করবেন এবং কীভাবে জিনিসটা জেনারেট করবেন, বুঝতেছেন অদিতি, যে টপিকটা কিভাবে আনবেন। দেখেন এবার ইম্পেরিক্যাল অ্যান্সার্স কী কী হইতে পারে। আর রিসার্চার মে ওয়ান্ট টু ফাইন্ড অ্যান্সার্স ইম্পেরিক্যালি টু দ্য ইস্যু অফ কি, পারসিভড পাংচুয়ালিটি versus the actual punctuality and its impact on the consequences for the individual, psychological stress and for organizations poor performance. তার মানে কি, রিসার্চার কি পাইলো, অ্যান্সার দেখতে যাচ্ছে ইম্পেরিক্যালি, সাইন্টিফিক রেজাল্ট দেখতে যাচ্ছে টু দ্য ইস্যু অফ পারসিভড পাংচুয়ালিটি ভার্সেস দ্য অ্যাকচুয়াল পাংচুয়ালিটি। মানে এমপ্লয়ীদের কাছ থেকে এক্সপেক্টেড কি, তাদের কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে কি, মানে আপনাদের কাছ থেকে আমাদের টিচারদের এক্সপেকটেশন কি, আপনারা টাইম মতো ক্লাসে আসবেন, ক্লাস করবেন, তাই না, ভালোভাবে পড়াশোনা করবেন, পড়াশোনা করে এক্সাম দেবেন, এটাই তো আমরা এক্সপেকটেশন। এখন দেখা গেলো পারসিভ করতেছি এটাই, আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছি এটাই, বাট বাস্তবতায় দেখা গেল যে সবাই ঠিক মতো টাইমলি ক্লাসে আসতেছে না, টাইমলি ক্লাস করতেছে না, পড়তেছে না, পরীক্ষার খাতায় খারাপ হচ্ছে। সো দ্যাট ইজ হোয়াট, মানে এই জিনিসটাকেই মানে কম্পেয়ার করা, যে পারসিভড পাংচুয়ালিটির সাথে আমি অ্যাকচুয়াল যে পাংচুয়ালিটি আছে সেটাকে কম্পেয়ার করতেছি। অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য কনসিকুয়েন্সেস ফর দ্য ইন্ডিভিজুয়ালস। সো এই যে কনসিকুয়েন্সেস, এটার যে ইম্প্যাক্ট আছে ইন্ডিভিজুয়ালসের উপরে কী কী কনসিকুয়েন্সেস আছে, ঠিক আছে, যেরকম আপনার কী আছে, সাইকোলজিক্যাল স্ট্রেস আছে, অ্যান্ড ফর অর্গানাইজেশনস পুয়ার পারফরমেন্স। তো এই জিনিসগুলো হতে পারে। সাচ রিসার্চ ইজ ডান বাই গ্যাদারিং ডেটা অ্যান্ড টেস্টিং দ্য রিলেশনশিপস বিটুইন ভ্যারিয়েবলস। তার মানে কি, এই রিসার্চগুলো কীভাবে করা হয়, ডেটা গ্যাদারিং করে এবং টেস্টিং দ্য রিলেশনশিপ, যে মানে অ্যাবসেন্সের সাথে, পাংচুয়ালিটির সাথে অর্গানাইজেশনাল পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আপনি বের করে দেখলেন, এই ভ্যারিয়েবলসগুলো টেস্ট করলেন। অর্গানাইজেশনাল পারফরমেন্স কি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না, আর পাংচুয়ালিটি কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে যারা নাকি অনেক সিনসিয়ার, অ্যাটেন্টিভ, রেগুলার ক্লাসে আসে, তাদের সাধারণত এক্সপেক্ট করাই যায় যে তাদের রেজাল্ট ভালো হবে, তার কারণ তো তারা এফোর্ট দিচ্ছে, ক্লাস করতেছে, ঠিক কিনা। বাট সবসময় তো তা হয় না, হয় অনেক সময় দেখা যায় ক্লাস অ্যাটেন্টিভ, বাট টু সাম রিজন এক্সাম হয়তো খারাপ হয়ে গেছে, যেটা পড়ছিল সেটা হয়তো কমন মানে ওভাবে পারে নাই লিখতে আর কি। ফার্দার এক্সাম্পলস দেখেন, ব্রড প্রবলেম এরিয়া। ব্রড প্রবলেম এরিয়া কী কী বলতেছে, ট্রেনিং প্রোগ্রামস আর পারহ্যাপস নট অ্যাজ এফেক্টিভ অ্যাজ অ্যান্টিসিপেটেড। ট্রেনিং প্রোগ্রামগুলো যতটা মনে করা হয়েছিল যে এফেক্টিভ হবে, বাট অ্যাকচুয়ালি ততটা কি এফেক্টিভ না, বুঝতে পারছেন। দ্য সেলস ভলিউম অফ এ প্রোডাক্ট ইজ নট পিকিং আপ, মানে কি একটা সেলস ভলিউম, একটা প্রোডাক্টের সেলস বাড়তেছে না, বাজারে প্রোডাক্ট অনেকদিন ধরে আসে, বাট এটার সেলসটা কি হচ্ছে, বাড়তেছে না, সেলস অনেক লো। মাইনরিটি গ্রুপ মেম্বার্স ইন ফার্ম আর নট অ্যাডভান্সিং ইন দেয়ার ক্যারিয়ার্স। মাইনরিটি গ্রুপ, এখন আমাদের এখানে যদি কিছু মানে থাকে, চাকমা, হ্যাঁ, মানে উপজাতি আর কি, যেটাকে বলে পার্বত্য জেলার উপজাতি থাকে না,
সো ওই মাইনরিটি যারা আছে দেখা গেলো আমাদের মধ্যে এসে তারা খুব একটা বেশি ভালো করছে না ক্যারিয়ার প্রোগ্রেশনে। সো এটা একটা প্রবলেম হতে পারে, এটা আইডেন্টিফাই করতে পারেন। সো দিজ আর লাইক মোর লাইক মাইনর মানে প্রবলেম এরিয়াস। দ্য নিউলি ইনস্টল ইনফরমেশন সিস্টেম ইজ নট বিং ইউজড বাই দ্য ম্যানেজার্স। নতুন একটা ইনফরমেশন সিস্টেম ইনস্টল করছেন বাট এটা কি ম্যানেজার্সরা ইউজ করতেছে না, বুঝছেন? আপনাদের জন্য ইআরপি দেওয়া হয়েছে, ইআরপিটা আপনারা ঠিকভাবে ইউজ করেন না, মানে সবাই অ্যাক্টিভ না ওভাবে, অনেকে বুঝেই না। দ্য ইন্ট্রোডাকশন অফ ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স হ্যাজ ক্রিয়েটেড মোর প্রবলেমস। ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স মানে বুঝছেন, কেউ আপনি 8 ঘন্টা কাজ করবেন, আপনি যদি 12টায় আসেন তাহলে 8টায় বের হবেন, আপনি যদি 1টায় আসেন 9টায় বের হবেন, এরকম। বাট এনে বলতেছে যে ইন্ট্রোডাকশনে, বাট একজন আসলো 10টায় আসলো, একজন আসলো 12টায়, তাহলে এই যে 2 ঘন্টা মানে একজনের জন্য তো আরেকজনের কাজ থেমে থাকবে, মানে বুঝছেন ব্যাপারটা? যে আপনি 10টা থেকে 6টা পর্যন্ত করতেছেন, আবার আরেকজন 12টা থেকে 8টা পর্যন্ত করতেছে। তো এই মাঝখানে যে 2 ঘন্টার যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্স দেখা যায় যে আপনার জন্য যদি তার কোনো কাজ আটকে থাকে সেটা তো সে করতে পারবে না, তাই না? তো এরকম কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনি রিসার্চের মাধ্যমে আইডেন্টিফাই, বুঝতেছেন? এগুলো কিন্তু এক্সাম্পলস যে আপনাদের টপিক কেমন হতে পারে, বুঝছেন? তারপরে ইনভেন্টরি কন্ট্রোল ইজ নট এফেক্টিভ। তাহলে আপনারা কি করবেন, যে কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করবেন। আপনি বিজনেস রিসার্চে করতে পারেন বলতে আপনি যেটা স্টুডেন্টদেরকে নিয়ে করতে পারেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হতে পারে যে স্টুডেন্টস আর কি, দে আর নট সিনসিয়ার টু দেয়ার ক্লাসেস, ঠিক কি না? মেজরিটি আপনাদের ক্লাসে আসে প্রায় অলমোস্ট 100-র কাছাকাছি স্টুডেন্ট, বাট আসে কত, হার্ডলি 10-15 জন, 15 জন, 20 জন, আর বাকিরা আসতেছে না। তো এই সমস্যাটা কোথায় আইডেন্টিফাই করেন, তো এটা একটা প্রবলেম, দ্যাটস আ ব্রড প্রবলেম এরিয়া। হোয়াট ইজ দ্য প্রবলেম? বাট কোর্সের আপাতত আমি প্রবলেম দেখতেছি না। আপনি মানে কি মানে এটা নিয়ে করতে পারেন যে ইউনিভার্সিটিতে আমাদের যে বিজনেস রিসার্চ কোর্স আছে সেখানে স্টুডেন্ট পারফরমেন্স কি লো। তো স্টুডেন্ট পারফরমেন্সটা লো কেন, ওয়াই? বুঝছেন ব্যাপারটা? এইভাবে টপিকটা চুজ করবেন, এটাকে আমি দিব না, আপনারা আমার সাথে এসে ডিসকাস করতে পারেন, কনসাল্ট করবেন, যে গ্রুপে আপনারা একদিন গ্রুপে আসবেন আমার অফিসে, আসলে আমার সাথে ডিসকাস করবেন, স্যার আমরা এই টপিক নিয়ে কাজ করতে চাইছি, স্যার এটা কী হতে পারে, বুঝছেন ব্যাপারটা? তারপরে দেখেন প্রিলিমিনারি ডেটা ইনফরমেশন গ্যাদারিং, নেচার অফ ইনফরমেশন টু বি গ্যাদার্ড। কি বলছে? প্রিলিমিনারি ইনফরমেশন হেল্পস টু ন্যারো ডাউন দ্য ব্রড প্রবলেম এরিয়া অ্যান্ড টু ডিফাইন আ স্পেসিফিক প্রবলেম স্টেটমেন্ট। প্রিলিমিনারি ডেটা মানে আপনি যে প্রাইমারি যে ডেটাগুলো গ্যাদার করবেন, প্রথমে যে ডেটাগুলো গ্যাদার করবেন, সেটা আপনাকে কী করবে, সেটাকে আপনার যে ব্রড প্রবলেম এরিয়াটা আছে সেটাকে ন্যারো ডাউন করতে হেল্প করবে, অ্যান্ড টু ডিফাইন আ স্পেসিফিক কী করবে, প্রবলেম স্টেটমেন্ট, একটা প্রবলেম স্টেটমেন্ট বের করতে কী করবে, সাহায্য করবে, বুঝতে পারছেন? তারপরে বলতেছে দ্য নেচার অফ ইনফরমেশন নিডেড বাই দ্য রিসার্চার্স মে বি ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ, তাহলে কি বললো, দ্য নেচার অফ ইনফরমেশন, তাহলে আপনার যে ইনফরমেশনের একটা নেচারটা আছে নিডেড বাই দ্য রিসার্চার্স মে বি ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ, কীভাবে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অফ দ্য অর্গানাইজেশন, আপনার ইনফরমেশন অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, দ্যাট ইজ দ্য কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস। তার মানে আপনার আইইউএসের ব্যাপারে জানতে হবে, তাই না? আপনি আইইউএস নিয়ে যদি করতে চান যে স্টুডেন্টদের পুর পারফরমেন্স বা অ্যাটেন্ডেন্স অনেক লো, কারণটা কি, স্টুডেন্টরা ওয়াই দে আর নট কামিং রেগুলারলি টু ক্লাসেস, কেন ক্লাসে আসতেছে না, ঠিক কি না? এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করেন, ব্রড প্রবলেম। তো আপনারা এখান থেকে আপনি কী করবেন, প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং করবেন। প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কী ধরনের স্টুডেন্টরা, কেন তারা আমাদের ক্লাসে আসতেছে না। অন্যান্য সব ইউনিভার্সিটিতে তারা ক্লাসে যাচ্ছে, তা আমাদের একটাতে কেন তারা ক্লাসে আসতেছে না? তো সেখানে স্টুডেন্টের ক্যাটাগরিজগুলো বা স্টুডেন্টের টাইপসগুলো আপনার বের করতে হবে, বুঝছেন ব্যাপারটা? তো স্টুডেন্টের টাইপসগুলো আপনি ওখানে বের করলেন, করার পরে হ্যাঁ ওখান থেকে আপনি কিন্তু ওই ব্রড, যখন আপনি প্রিলিমিনারি ডেটা ইনফরমেশন গ্যাদারিংটা করবেন, ওই ব্রড প্রবলেমটা থেকে কিন্তু আপনি জিনিসটাকে কি ন্যারো ডাউন করে ফেলতে পারবেন। ফাইন। তারপরে যেটা বলতেছে, দ্য নেচার অফ ইনফরমেশন নিডেড বাই দ্য রিসার্চার্স মে বি ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অফ দ্য অর্গানাইজেশন, দ্যাট ইজ দ্য কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস, প্রিভেলিং নলেজ অন দ্য টপিক, দ্যাট ইজ রিলেভেন্ট ফাইন্ডিংস ফ্রম প্রিভিয়াস রিসার্চ। তাহলে দেখেন প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং ক্ষেত্রে কী করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। তাহলে আপনারা তো স্টুডেন্ট, আপনারা তো স্টুডেন্টের সাইকোলজি ভালো বুঝেন, আপনার ফ্রেন্ড বা আপনার ক্লাসমেট কেন ক্লাসে আসতেছে না বা তারা কেন কী চিন্তা করতেছে সেটা আপনারা জানেন না। তো সেই জিনিসগুলো, ওই কন্টেক্সচুয়াল ফ্যাক্টরসগুলো আপনারা স্টাডি করলেন, তো সেই জিনিসটা আপনারা কি তখন ওটা জানতে পারবেন, রাইট? তারপরে প্রিভেলিং নলেজ অন দ্য টপিক, অন্য আরও রিজনস কী কী আছে, মানে আপনি কিছু রিপোর্ট দেখেন, ইয়ে করেন, এগুলো করার পরে জিনিসটা আপনি ফাইনালি একটা প্রবলেম স্টেটমেন্টে আসতে পারবেন। একটা ব্রড প্রবলেম থেকে আস্তে আস্তে ওটাকে ন্যারো ডাউন করে ছোটো করে একটা স্পেসিফিক প্রবলেম স্টেটমেন্টে আসতে পারবেন।
বুঝছেন? তারপরে দেখেন কি কি ধরনের ডেটা আছে, টাইপস অফ দ্য ডেটা কি একটা আছে, সেকেন্ডারি ডেটা আছে একটা। তো সেকেন্ডারি ডেটাতে কি বলছে, দ্য ডেটা দ্যাট অলরেডি এক্সিস্টস। সেকেন্ডারি ডেটা কোনটা, যেটা অলরেডি এক্সিস্ট করে, যেটা অলরেডি কালেক্টেড করা হয়ে গিয়েছে, লাইক স্ট্যাটিস্টিক্যাল বুলেটিনস, গভর্নমেন্ট পাবলিকেশনস, ইনফরমেশন পাবলিশড অর আনপাবলিশড অ্যান্ড অ্যাভেলেবল ফ্রম আইদার উইদিন অর আউটসাইড দ্য অর্গানাইজেশন, ডেটা অ্যাভেলেবল ফ্রম প্রিভিয়াস রিসার্চ, কেস স্টাডিজ, লাইব্রেরি রেকর্ডস, অনলাইন ডেটা, ওয়েবসাইটস, যেগুলো অলরেডি পাবলিশ করা ডেটা, নতুন করে কালেক্ট করা লাগবে না। দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার সেকেন্ডারি ডেটা, মানে সেকেন্ড হ্যান্ড ডেটা যেটাকে বলে, যেটা অলরেডি পাবলিশড, কালেক্টেড। সো অনেক কিছুই হইতে পারে, যেরকম যেটা আমরা বললাম যে আপনার ওই যে ট্রেড রেকর্ড, এটা বুঝছেন? তাহলে এগুলোর থেকে আমরা কি করতে পারি, সেকেন্ডারি ডেটাটা কালেক্ট করতে পারি, ঠিক না? তারপরটা কি আছে দেখেন, প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা, একদম আগে এখনও কালেক্ট করা হয়নি। দ্য ডেটা কালেক্টেড কি ফার্স্ট হ্যান্ড বাই দ্য রিসার্চার, যেটা আপনি নিজে কালেক্ট করবেন। আগে হচ্ছে বিগত সময়ের কিছু ডেটা নিয়ে কাজ করবেন, দেখবেন, দেখার পরে আপনি কি করবেন, দ্য ডেটা কালেক্টেড ফার্স্ট হ্যান্ড বাই দ্য রিসার্চার। ইট ইনক্লুডস কি গ্যাদারিং সাচ ইনফরমেশন অ্যাজ দ্য পারসেপশনস অ্যান্ড অ্যাটিটিউডস অফ এমপ্লয়িজ বাই টকিং টু দেম। তাহলে আপনি নিজে এমপ্লয়িজদের সাথে কথা বললেন বা তাদের সাথে কথা বলে আপনি দেখলেন যে অ্যাকচুয়ালি কেন তারা পাংচুয়াল না, বাই অবজার্ভিং ইভেন্টস, পিপলস অ্যান্ড অবজেক্টস অ্যান্ড বাই অ্যাডমিনিস্ট্রেটিং কোয়েশ্চেন্স টু ইন্ডিভিজুয়ালস। তার মানে আপনি নিজে কিছু দেখলেন এবং অবজারভেশন করলেন, এগুলো করে আপনি যেসব নিজে যে ডাটাটা একদম ফার্স্ট হ্যান্ড ডেটাটা কালেক্ট করবেন, সেটাকে আমরা কি বলতেছি, প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা কোনটা, যেটা সেকেন্ড হ্যান্ড, অলরেডি কালেক্টেড বা পাবলিশড। আর আপনি যেটা নিচে করবেন সেটা হচ্ছে প্রাইমারি, ফার্স্ট হ্যান্ড ডেটা। বুঝা গিয়েছে? এবার দেখেন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এগুলো কিন্তু আপনার সব কোথায় যাবে জানেন, চ্যাপ্টার 1-এ যাবে। এই যে পড়েছিলাম, খেয়াল আছে? ওই আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে প্রবলেমটা, মানে ওই রিসার্চে কাজ শুরু করবে, তো সো ওইটাকে আমরা আবার একটু আরও ইলাবোরেট করে দেখাচ্ছি যে কিভাবে তারা প্রবলেমটা, মানে টপিকটা কিভাবে চুজ করবে, চুজ করার পরে তারা কিভাবে ব্রড প্রবলেম ডিফাইন করবে। হ্যাঁ, ফাইনালের আগ দিয়ে, কারণ ফাইনালের সময় তো আপনার ফাইনাল নিয়ে ব্যস্ত থাকবেন, তাই না? ফাইনালের সময়, ফাইনালের আগে দিয়ে, বুঝছেন? তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে কী কী আসবে, ইট ইনক্লুডস দ্য কনটেক্সচুয়াল। এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু ইয়োর প্রজেক্ট। আমি যা যা দেখাচ্ছি, যে দেখালাম না যে টপিক কেমনে চুজ করবেন, টপিকের থেকে একটা ব্রড প্রবলেম থাকবে, ব্রড প্রবলেম থেকে ওটাকে একটা স্পেসিফিক প্রবলেম স্টেটমেন্টে, এখন আবার ওই যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কী হবে, বুঝছেন ব্যাপারগুলো? এগুলো কিন্তু সব আপনাদের রিপোর্টে দিতে হবে আর কি, রিসার্চ প্রপোজালে। দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ দ্য কোম্পানি, যেটা নিয়ে কাজ করবেন, যদি আইওএস না করেন, আইওএস আছে, অন্য কোনো কোম্পানি, ইউনিলিভার নিয়ে করতেছেন, যেটা নিয়ে কোম্পানি করেন, সেটার অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ দ্য কোম্পানি, সেটা উৎপত্তি কোথা থেকে এবং এটার ইটা কি, হিস্ট্রিটি কি, ঠিক আছে? সাইজ ইন টার্মস অফ এমপ্লয়িজ অ্যাসেটস, তাদের কত ধরনের এমপ্লয়িজ আছে, কত কী কী অ্যাসেটস আছে তারা ওন করে। পারপোজ অ্যান্ড আইডিওলজি, তারা কেন ব্যবসাটা করতেছে, ইয়ার কি, মানে আইওএস এর আইডিওলজি কি, পারপোজটা কি, যে তারা কি তৈরি করবে, স্কলার্স, যারা নাকি এডুকেটেড, ওয়েল এডুকেটেড, দোজ হু উইল সার্ভ ওয়েল ইন দ্য মার্কেট। আইওএস এর লোগোর নিচে কি লেখা থাকে, নিচে একটা 5, হ্যাঁ, উই বিল্ড প্রফেশনালস। তার মানে কি, আমরা এখানে আমাদের মেইন টার্গেট কি, ইটস টু বিল্ড কি, প্রফেশনাল, যারা নাকি কর্পোরেটে গিয়ে বা প্রফেশনালি ভালো করতে পারবে, বুঝছেন? সো ওইটাই পারপোজ অর আইডিওলজি। তারপরে লোকেশন কি, রিজিওনাল, ন্যাশনাল অর আদার, আপনি কোথায়, এটা সিচুয়েশন কই, লোকেটেড কই, রিসোর্সেস কি আছে, হিউম্যান অ্যান্ড আদার, ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ উইথ আদার ইনস্টিটিউশনস অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তা আমাদের অন্য অন্য ইনস্টিটিউশনের রিলেশনশিপ আছে না, আমরা যে এমওইউ করলাম, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন বাইরের ইউনিভার্সিটির সাথে, গভর্নমেন্টের সাথে আমাদের রিলেশন আছে, ইউজিসির সাথে, তাই না? তারপর আমরা আবার অন্য ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে ক্রিকেট ম্যাচ হয়। তার মানে কি, দের ইজ আ
ইন্টারডিপেন্ডেন্ট মানে রিলেশনশিপ উইথ আদার ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তার মানে একটা কী রিলেশনস আছে সেটা। তো এই আদলে কিন্তু আপনারা আপনাদের রিসার্চের প্রপোজালের কাজটা শুরু করবেন। বুঝছেন ব্যাপারটা? এই স্লাইডটা আমি আজকে আবার দিয়ে দিব। ফাইন্যান্সিয়াল পজিশন ডিউরিং দ্য প্রিভিয়াস 5 to 10 years অ্যান্ড রিলেভেন্ট ফাইন্যান্সিয়াল ডেটা। তাহলে এখানে কি বলতেছে যে আপনার ফাইন্যান্সিয়াল পজিশন ডিউরিং দ্য প্রিভিয়াস 5 to 10 years অ্যান্ড রিলেভেন্ট ফাইন্যান্সিয়াল ডেটা, তার মানে বিগত 4-5 বছরে ফাইন্যান্সিয়াল কী অবস্থায় ছিল, কারণ তাদের পারফরমেন্স কী, তো পারফরমেন্স নিয়ে কথা বললে তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করা লাগবে। বুঝতে পারছেন? তাহলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অন দ্য অর্গানাইজেশন আর কি দিবেন? প্রিভেলিং নলেজ অন দ্য টপিক। তো আপনারা যা যা জানেন সেই জিনিসগুলোকেও ইনক্লুড করা লাগবে। বুঝতে পারছেন? লিটারেচার রিভিউ হেল্পস টু আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস রিলেটেড টু দ্য প্রবলেম। তার মানে লিটারেচার রিভিউ আপনার কী করে? হেল্প করে কি মানে আইডেন্টিফাই করতে হেল্প করে যে ইম্পর্টেন্ট যে ভ্যারিয়েবলস আছে রিলেটেড টু দ্য প্রবলেম। তারপরে বলছে লিটারেচার রিভিউ হেল্পস দ্য রিসার্চ, টু রিজনস ফর দ্য প্রবলেম মে নট বি আনআইডেন্টিফাইড ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য রিসার্চ। তার মানে লিটারেচার রিভিউ হেল্পস দ্য রিসার্চ। লিটারেচার রিভিউ করবেন, বিগত সময় যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আপনাকে এখন ফিউচারে কাজ করার জন্য কি সহযোগিতা করবে। টু রিজনস ফর দ্য প্রবলেম মে নট বি আইডেন্টিফাই ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য রিসার্চ। অনেক সময় আনআইডেন্টিফাইড মানে আইডেন্টিফাই করতে পারলেন না, মে নট বি আনআইডেন্টিফাইড মানে জিনিসটা আছে যে আপনি দেখা গেল যে রিসার্চের শেষেও সবসময় কি আমরা গ্যারান্টি দিতে পারি যে অ্যাকচুয়ালি আমরা এক্স্যাক্ট প্রবলেমটাই আইডেন্টিফাই করতে পারবো? এটা কিন্তু সবসময় কেউ গ্যারান্টি দিতে পারে না, বাট এটা করতে করতে কাজ করার পরে আমরা উই ক্যান আসার্টেন। তার মানে রিসার্চের শেষেও দেখা গেল যে আমরা প্রবলেমটার রিজন বের করলাম না। কি বলতে চান কিছু? কি? তাহলে দেখেন লিটারেচার রিভিউ এটা হচ্ছে আপনাদের কি চ্যাপ্টার 2। তাহলে আমরা চ্যাপ্টার 1-এ কী কী থাকবে সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছি, দেখাইলাম না? দেখেন এই যে টপিক, উনি যে কথা বলছিলেন স্যার টপিকটা কীভাবে চুজ করবো, যে টপিকটা ছিল দ্য ব্রড প্রবলেম এরিয়া, প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং, লিটারেচার রিভিউ, প্রবলেম ডেফিনেশন, দ্য রিসার্চ প্রপোজাল, ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস অ্যান্ড ইথিক্যাল ইস্যুস। বুঝছেন? এই কয়টা জিনিসই আপনাদের থাকবে রিসার্চ প্রপোজালে। বুঝছেন? এটা যে এই চারটাও তো আমরা দেখছিলাম, খেয়াল আছে? এই চারটাকে এখন আমরা আরও মানে এই যে প্রথম চ্যাপ্টার 1 ওই যে ব্রড প্রবলেম অবজারভেশন, ব্রড প্রবলেম এরিয়া, প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং অ্যান্ড প্রবলেম ডেফিনেশন, এই তিনটাকে আমরা বেশি মানে থরলি মানে এখন আবার আরও ডিটেইলে দেখতেছি। আমরা অলরেডি তো 4 নাম্বারটা তো দেখেই ফেলছি, 4 নাম্বার আর 5 নাম্বারটা দেখে ফেলছি না? ওই যে থিওরিটিক্যাল আর এই দুইটা তো আমরা দেখেই ফেলছি। এখন আমরা জাস্ট এই তিনটাকে আরও ডিটেইলে দেখতেছি আর কি। বুঝতে পারছেন? যেহেতু আমি যেটা বুঝলাম যে ওই যে উনি আমার কাছে বলতেছে যে স্যার টপিকটা দিয়ে দেন, কিন্তু আমি তো ক্লাসে কিন্তু বারবারই বলেছিলাম যে টপিকটা কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে আপনার কোন জিনিসটাতে ভালো সেটার জন্য। তো এই জন্য জিনিসটাকে আমি আবার রিক্যাপ করতেছি আর কি। বুঝছেন ব্যাপারটা? এখন ক্লিয়ার হয়েছে না অদিতি যে অ্যাকচুয়ালি আমি টপিকটা দিব না, বাট আপনারা টপিক চুজ করে আমার সাথে ডিসকাস করবেন। সো ব্রড প্রবলেম এরিয়া কী কী হইতে পারে, এভাবেই হচ্ছে আপনাদের কাজটা শুরু হবে, অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা। ব্রড প্রবলেম থেকে আপনারা একটা ডেটা গ্যাদারিং করে এটাকে সেকেন্ডারি ডেটা প্রাইমারি ডেটা কালেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে ফাইনালি আপনারা লিটারেচার রিভিউতে আসবেন, যেটা আপনাদের চ্যাপ্টার 2 হবে। হ্যাঁ, লিটারেচার রিভিউটা কি বলছে? স্টেপ বাই স্টেপ প্রসেস টু আইডেন্টিফাই দ্য পাবলিশড অ্যান্ড আনপাবলিশড ওয়ার্ক ফ্রম সেকেন্ডারি সোর্সেস অন দ্য টপিক অফ ইন্টারেস্ট। তাহলে কি বললো? স্টেপ বাই স্টেপ প্রসেস টু আইডেন্টিফাই দ্য পাবলিশড অ্যান্ড আনপাবলিশড ওয়ার্ক। তার মানে আপনি সেকেন্ডারি এবং প্রাইমারি ডেটার থেকে যেটা করবেন ফ্রম সেকেন্ডারি ডেটা সোর্সেস অন দ্য টপিক অফ ইন্টারেস্ট। তার মানে লিটারেচার রিভিউটা হচ্ছে যে আপনার যেসব কাজগুলো পাবলিশ হয়েছে বা আনপাবলিশ যেটাই হোক, সেকেন্ডারি যেটা মানে সেকেন্ড হ্যান্ড ডেটার থেকে আপনি যে জিনিসগুলো কালেক্ট করবে সেটাই হচ্ছে আপনার লিটারেচার রিভিউ। বুঝতে পারছি? ইভ্যালুয়েশন অফ দিস ওয়ার্ক অ্যান্ড দ্য ডকুমেন্টেশন অফ দিস ওয়ার্ক। তার মানে এটাকে ইভ্যালুয়েট করতে হবে, যে ইভ্যালুয়েশন অফ দিস ওয়ার্ক, যে আপনি এই জিনিসটাকে কাজ যেটা করতেছেন এটা কি অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে নাকি করবে না। হেল্পস নট টু রিইনভেন্ট দ্য হুইল অ্যাগেন।
নট টু রিইনভেন্ট দ্য হুইল এগেন মানে কি, সেম কাজটা যাতে আপনি না করেন। অলরেডি যে রিসার্চটা হয়ে গেছে বা যে একটা ওটা করে ফেলছে, ওই সেম জিনিসটাই যাতে আপনি ইউ ডোন্ট ইনভেস্ট ইউর টাইম অ্যান্ড মানি অন দ্যাট থিং। বুঝতে পারছেন? হেল্পস টু অ্যাভয়েড দ্য ওয়েস্টেজেস অফ কি রিসোর্সেস। তার মানে কি আপনার রিসোর্সেসের যে ওয়েস্টেজেসগুলো হয় সেটাকে অ্যাভয়েড করতে হেল্প করে। A good literature review ensures that benefits দেখেন কি important variables that are likely to influence the problem situation and are not left out। তার মানে যখন আপনি একটা গুড লিটারেচার রিভিউ করবেন সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলসগুলোকে ইনক্লুড করবে অ্যান্ড আর লাইকলি টু ইনফ্লুয়েন্স দ্য প্রবলেম সিচুয়েশন আর নট লেফট আউট। মেইন যে প্রবলেম যে সিচুয়েশনটা আছে সেটাকে দ্যাট উইল নট বি লেফট আউট, ওইটাকে ইনক্লুড করে রেখে ওটা রেখে আপনারা কী হবে জিনিসটা তারা অ্যাকচুয়ালি দে উইল ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারছেন? What variables are important to consider? Parsimony, why they are considered important and how they should be investigated to solve the problem. তার মানে ওই যে লিটারেচার রিভিউ থেকে আপনি বের করবেন কোন কোন জিনিসটা আপনার প্রবলেমকে সলভ করার জন্য ইম্পর্টেন্ট। ওই জিনিসটা ওখান থেকে যখন পড়বেন লিটারেচার রিভিউ করবেন তখন ওই জিনিসটা ওই জায়গাটার থেকে কী আসবে বের হয়ে আসবে। অ্যান্ড ওয়াই দে আর কনসিডার ইম্পর্টেন্ট, এবং কেন তাদেরকে ইম্পর্টেন্ট কনসিডার করা হয়, অ্যান্ড হাউ দে শুড বি ইনভেস্টিগেটেড টু সলভ দ্য প্রবলেম, এবং কীভাবে তাদেরকে ইনভেস্টিগেট করা লাগবে টু সলভ দ্য প্রবলেম। The problem statement can be made with precision and clarity, and testability and replicability of the findings of the current research are enhanced. তার মানে আপনাদের অ্যাকচুয়াল যে প্রবলেম স্টেটমেন্টটা হবে সেটা একদম প্রেসাইজ হইতে হবে, এক্স্যাক্ট হইতে হবে, টু দি পয়েন্ট, স্পেসিফিক এরকম হইতে হবে, অ্যান্ড ক্লিয়ারিটি থাকতে হবে, সেটা অ্যাকচুয়ালি কী বলতেছে সেই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাইতে হবে, এবং যেই প্রবলেম স্টেটমেন্টটা সেটাকে টেস্টেবিলিটি থাকতে হবে, মানে টেস্ট করা যাবে। কারণ যদি ওইটা নিয়ে টেস্ট না করতে পারেন তাহলে রিসার্চ করবেন কেমনে? স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করা যাবে, অ্যানালাইসিস করা যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো প্রবলেম স্টেটমেন্টটা কী হবে? প্রেসাইজ হবে, ক্লিয়ার হবে, টেস্টেবল হবে, অ্যান্ড রিপ্লিকেবিলিটি অফ দ্য ফাইন্ডিংস অফ দ্য কারেন্ট রিসার্চ আর এনহ্যান্সড। এমনও হতে পারে যে একটা রিসার্চ হয়ে গেছে ওইটারে হচ্ছে এনহ্যান্সমেন্ট হিসাবে রেপ্লিকেবিলিটি কাজ করবে আর কি, ওইটাকে ফার্দার আরও দূরে নিয়ে যাওয়ার জন্য ওইটা একটা নতুন রিসার্চ হিসাবে কাজ করতে পারে, যে অলরেডি সে এতটুকু পর্যন্ত করছে এখান থেকে আরও নতুনভাবে আরও কী করা যায় সেটা। বাট কপি মানে সেম জিনিসটা রিইনভেন্ট অফ দ্য হুইল করে তো লাভ নাই, সেম একই জিনিস উদ্বোধন করে লাভ নাই। বুঝতে পারছেন কথাটা? সো এই জিনিসগুলো থাকা লাগবে লিটারেচার, গুড লিটারেচার রিভিউতে। কন্ডাক্টিং দ্য লিটারেচার রিভিউ, তো কন্ডাক্টিং দ্য লিটারেচার রিভিউতে কীভাবে লিটারেচার রিভিউ করবেন দেখেন। দ্য ফার্স্ট স্টেপ, আইডেন্টিফাই দ্য ভ্যারিয়াস পাবলিশড অ্যান্ড আনপাবলিশড ম্যাটেরিয়ালস। কী করবেন? ডেটা সোর্সেস, টেক্সট বই আছে, আপনি যে টপিক নিয়ে কাজ করবেন, আর আপনি HRM নিয়ে করলে, মার্কেটিং নিয়ে করলে, অ্যাকাউন্টিং নিয়ে করতে পারেন, ফাইন্যান্স নিয়ে করতে পারেন, বা যার যে টপিক আছে তো সেটা রিলেটেড আপনাকে টেক্সট বই আছে, সেটা রিলেটেড কী আছে জার্নালস আছে, সেটা রিলেটেড PhD থিসিস আছে, কনফারেন্স প্রসিডিং আছে, রিপোর্টস আছে, নিউজ পেপার্স আছে, ইন্টারনেট, এইসব জায়গার থেকে আপনাকে তথ্য এবং ডেটা কী করতে হবে? কালেক্ট করতে হবে। কালেক্টিং দ্য লিটারেচার সার্ভে, বুঝতে পারছেন প্রথম স্টেপ। তারপরে বলতেছে কি কন্ডাক্টিং দ্য লিটারেচার সার্ভে। লিটারেচার সার্ভেটা কীভাবে করবেন? সার্চিং ফর লিটারেচার, দেখেন প্রিভিয়াসলি ওয়ান হ্যাড টু ম্যানুয়ালি গো থ্রু বিবলিওগ্রাফিক ইন্ডেক্সেস দ্যাট কম্পাইল্ড পিরিয়ডিক্যালি, তাই না? উইথ মডার্ন টেকনোলজি ইট ইজ ইজিয়ার টু লোকেট সোর্সেস রিলেটেড টু দ্য টপিক অফ ইন্টারেস্ট। সো আপনার যে মডার্ন যে সোর্সেস আছে ওই মডার্ন সোর্সেসগুলো দিয়ে আপনি ইজিলি ক্যান কি আইডেন্টিফাই অর লোকেট সোর্সেস রিলেটেড টু দ্য টপিক অফ ইন্টারেস্ট। আপনার যে টপিক অফ ইন্টারেস্ট আছে সেটা দিয়ে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন বা আপনি ওটাকে রিলেট করতে পারেন। বুঝতে পারছেন? কম্পিউটারাইজড ডেটাবেসেস প্রোভাইড দ্য ফলোয়িং অ্যাডভান্টেজেস। তাহলে কম্পিউটারাইজড ডেটাবেসেস প্রোভাইড দ্য ফলোয়িং অ্যাডভান্টেজেস। কী অ্যাডভান্টেজেস দেয়? সেভ প্লেন্টি অফ টাইম। আপনি যে লিটারেচার সার্ভে করার জন্য এখন অনেক বিভিন্ন সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার ইউজ করে আপনি কী টার্মটা দিয়ে দেবেন, কোন টার্মটা আপনি খুঁজতে চান, ওটা দিয়ে আপনাকে ওই নেটের থেকে দেখা যাবে যে আপনাকে বিভিন্ন ধরনের ইয়াতে, যেরকম গুগল স্কলার্স আছে, আরও স্পেশালাইজড কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনাকে হেল্প করবে টু আইডেন্টিফাই। বুঝছেন ব্যাপারটা? কম্প্রিহেন্সিভ ইন দেয়ার লিস্টিং অ্যান্ড রিভিউ রেফারেন্সেস, গেইনিং অ্যাক্সেস টু দেম ইজ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ। এটা খুবই সহজ, এই ইউজ করে আপনি বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আপনি এখন আপনার সুবিধা মতো আপনার ওই রিলেভেন্ট জার্নালস বা টপিকসগুলো যেগুলো দরকার সেগুলো আপনি বের করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? আগে তো ম্যানুয়ালি করা লাগতো, সেটাই বলছে। যেরকম এরকম যে ধরেন টপিক আছে, নাম, হ্যাঁ, এগুলো যেরকম জার্নালে, এখানে আপনার কি ফার্স্টে হচ্ছে যে আপনার অথরের নাম থাকবে, অথরের নামের পরে হচ্ছে দ্য ইকোনমিক রিটার্নস টু অ্যান MBA, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিভিউ। সো এরকম হচ্ছে ফার্স্টে অথরের নাম থাকে, হ্যাঁ, অথরের নাম থাকবে কে, এই RC ডিয়াকোনো পিকুলি অ্যান্ড হাসি, কবে করছে? 2008 সালে করছে,
দ্য ইকোনমিক রিটার্নস টু এন MBA। তার মানে একটা MBA করলে কি কি ইকোনমিক রিটার্ন পাবেন সেটা বলতেছে। কোথায় লেখছে? ইন্টারন্যাশনাল ইকোনমিক রিভিউতে। ভলিউম নাম্বার এত, পেজেস 873 থেকে এত। তার মানে এই যে একটা ইয়াতে এখানে সে এই অথরগুলা 2008 সালে কোন টপিক লেখছে? দ্য ইকোনমিক রিটার্নস টু এন MBA অন উইচ ইয়াতে? ইন্টারন্যাশনাল ইকোনমিক রিভিউ জার্নালে। বুঝতে পারছেন? সো লাইক দ্যাট। তারপরে যে বেনিসোডা তো 2005 সালে হাউ বিজনেস স্কুলস লস্ট দেয়ার ওয়ে, হার্ভার্ড বিজনেস রিভিউ। দেখেন তাহলে বিজনেস স্কুলস কীভাবে তারা এখন আস্তে আস্তে দে আর লুজিং দেয়ার ওয়ে আর কি। হ্যাঁ, সো এই জিনিসটা কে লেখছে? হার্ভার্ড বিজনেস রিভিউ, নাম করা ওয়ান অফ দ্য হার্ভার্ড বিজনেস রিভিউ জার্নালসের মধ্যে। সো এইভাবে থাকে। এটা কত সালে প্রোডাকশন হয়েছে? 2010-এ। এগুলো বলে রেফারেন্সিং, এভাবে জিনিসটাকে রেফারেন্সিং করা লাগে। বুঝছেন? তারপরে এরকম লাস্টেরটা দেখেন, এই যে ডম অ্যান্ড স্নাইপার 2007 সালে কি করছে? অকুপেশনাল এমপ্লয়মেন্ট প্রজেকশনস টু 2016। তাহলে 2016 সালে অকুপেশনাল এমপ্লয়মেন্ট প্রজেকশনসগুলো আমরা কীভাবে করব? আপনার লেবার রিভিউতে এই জিনিসটা দেখানো হয়েছে। তো এক বিভিন্ন ধরনের জার্নাল আছে যেখানে আর কি পাবলিশড হয় আর কি, বিভিন্ন জার্নাল আর্টিকেলস পাবলিকেশনস হয়। বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা হচ্ছে একটা জার্নাল কি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এটা একটা জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। কি বলছে? টপিকটা কি? ভলিউম নাম্বার 2, নাম্বার হচ্ছে 21, স্পেশাল ইস্যু নভেম্বর 2011। রোল অফ মাইক্রো ফাইন্যান্স ইন রিডিউসিং প্রপার্টি, ক্ষুদ্র ঋণ কিভাবে মানুষের দারিদ্রতা দূর করতে পারে। বুঝতে পারছেন? আর লুক অ্যাট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস। কে লেখছে? মোহাম্মদ কাশিফ খান দুরানি, লেকচারার, প্রেস্টন ইউনিভার্সিটি, ইসলামাবাদ, পাকিস্তান। অ্যান্ড ডক্টর আবিদ উসমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শাহরা ইউনিভার্সিটি। তো এরা এই অথরগুলো সবাই মিলে এই পেপারটা লেখছে, এই জার্নালে দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা দেখেন এখানে কি বলতেছে, entrepreneurial development and interventionist agencies in কই? নাইজেরিয়া। তাহলে এটাও একটা জার্নাল। এটা কোথায় গেছে? ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে। বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি? এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারভেনশনিস্ট এজেন্সিস নাইজেরিয়া। মানডে ওসেমে কি পিএইচডি, মানে এটা একটা পিএইচডি অথর লিখছে, যে কিনা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ বেনিন সিটি, এদো স্টেট, নাইজেরিয়া। মানে নাইজেরিয়ার একটা পিএইচডি স্টুডেন্ট এই জিনিসটা লিখছে, অ্যাবস্ট্রাক্টটা। অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আপনার সামারি, যে এই আর্টিকেলটা কি বিষয়ে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, ওইটার একটা সামারি হচ্ছে এখানে। তো সামারিটা কি বলছে দেখেন, পরেরটাই দেখি, পড়েন তো সামারি কি আছে এখানে। একটু পড়েন আপনারা। Development and analysis. তাহলে কি এই পেপারটার ফোকাস কি entrepreneurial development analysis of interventionist agencies in Nigeria. It examines the critical stages or sphere of development required of an entrepreneur in order to enable him perform his strategic functions in the organization and in the context of organizational strategic management in Nigeria. ঠিক আছে? তাহলে in pursuit of the focus of this paper, it treats numerous issues and overview inclusive. It also examines the entrepreneurial roles and factors affecting its strategic management importance. Furthermore, it explains in detail the three-scale approach to entrepreneurial development. These include technical, human, and conceptual skills. It analyzes some government interventionist institutions and agencies established to encourage entrepreneurial development in Nigeria. The paper posits that though there is a widespread knowledge of the efficacy of entrepreneurial development mix, integrated entrepreneurial development efforts indicate that several of the institutions established by government concentrated on a partial approach to entrepreneurial development program. Finally, it concludes and recommends 4 priorities agenda to enhance the entrepreneurial development in Nigeria. তার মানে ওভারঅল বলতেছে যে entrepreneurial development in Nigeria, entrepreneurial development কিভাবে করা যায়, কি করা যায়, সেই জিনিসগুলো নিয়েই কথা বলছে। সে ওই জিনিসটাই নিয়ে অ্যাকচুয়ালি রিসার্চটা করছে। So that's what is the research is all about. একটা সামারি, পুরো জার্নাল আর্টিকেলটাতে কি আছে সেটার একটা সামারি।
হ্যাঁ ইন্ট্রোডাকশন না, এটা হচ্ছে সামারি, হচ্ছে সব কিছু লেখা। ইন্ট্রোডাকশনে শুধু তো আপনার একটা ইন্ট্রোডাকশন দেন, আর এখানে পুরো পেপারটা নিয়ে আপনি কথা বলবেন। আমরা কি ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট দেব নাকি ইন্ট্রোডাকশন দেব? মানে ফার্স্টে কি অ্যাবস্ট্রাক্ট? আপনাদের তো ইন্ট্রোডাকশন, আপনারা তো জার্নাল আর্টিকেল লিখবেন না, আপনারা তো লিখবেন রিসার্চ প্রপোজাল। এটা হচ্ছে একটা আর্টিকেল, জার্নাল আর্টিকেল দেখালাম, এখান থেকে আপনি কিভাবে ইনফরমেশন দিবেন। সো এই জিনিসটা পড়লে আপনি একটা ধারণা পেয়ে যাবেন, একটা সামারি থাকবে। পুরো আর্টিকেলটা হয়তো 20 পেজ, বাট এখানে 20 পেজের যে সামারিটা আছে, ওই সামারিটা হচ্ছে যে সারমর্ম, যেটাকে বলে সারমর্ম না। জি স্যার। তো এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এভাবে আপনি বিভিন্ন ইয়েতে জার্নাল থেকে কি করতে পারবেন। তো ঠিক আছে, এই নেক্সট এর লেখা রাখুন স্লাইড নাম্বার 22 থেকে শুরু করব আমরা। লেখা রাখুন তো এই স্লাইডটা 22 নাম্বার। হ্যাঁ হ্যাঁ বন্ধ